স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিনিয়র নারী দলের পর এবারে জুনিয়ররাও গড়ল ইতিহাস। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আফিদা খন্দকারের দল। কোয়ালিফায়ারে নিজেদের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে 6-1 গোলে বিধ্বস্ত হলেও সেরা 3 গ্রুপ রানার্স আপ দলের একটা হয়ে ওরা যাচ্ছে থাইল্যান্ডে। আগামী এপ্রিলে হবে সেই লড়াই। রবিবারের ম্যাচে বাংলাদেশ যদি জয় অথবা ড্র পেত তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করতে পারত অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে পরের আসরে খেলা। সেটা না হলেও পিটার বাটলারের দল গোল ব্যবধানে ভালোভাবেই ছিল এগিয়ে। বেস্ট রানার্স আপ হওয়ার ফাইট মূলত চলছিল ই গ্রুপের লেবাননের বিপক্ষে, কিন্তু নিজেদের শেষ ম্যাচে চায়নার কাছে ওরা হেরে বসে 8-0 গোলের বিশাল ব্যবধানে। তাই তাদের গোল ব্যবধান দাঁড়ায় -6 আর +5 গোল ডিফারেন্সে এগিয়ে থাকা বাংলাদেশ কোয়ালিফাই করে এশিয়ান কাপে। কোয়ালিফিকেশনের দৌড়ে সেরা 3 রানার্স আপ ক্যাটাগরিতে বাংলাদেশের সাথে জায়গা করে নিয়েছে সি গ্রুপে চাইনিজ তাইপে। এগিয়ে আছে জি গ্রুপের জর্ডানও। রবিবারের ম্যাচে প্রথমে গোল করে সাউথ কোরিয়াকে হারানোর পথেই ছিল বাংলাদেশ, তবে তারপর থেকেই খেই হারা পিটার বাটলারের দল একে একে হজম করেছে 6 গোল। অবশ্য স্বাগতিক লাওসের বিপক্ষে 3-1 আর তিমুর লেস্তের বিপক্ষে 8-0 গোলের জয় থাকায় এমন হারের পরেও আপার হ্যান্ডে থাকে বাংলার বাঘিনীরা। দুর্নীতি আর লুটপাটের রাজত্বে ডুবতে বসেছে কুড়িগ্রামের খেলাধুলা স্টেডিয়ামের দোকান ভাড়ার নামে নিজেদের পকেট ভারী করছে জেলা ক্রীড়া সংস্থা। গুরুতর অভিযোগ অফিস পিয়ন সহকারীদের বিরুদ্ধেও। দাপট এতটাই বেড়েছে যে জাতীয় ক্রীড়া পরিষদের সম্পত্তি নিজেদের নামে করে নেয়ার দৌড়ঝাঁপ শুরু করেছে তারা। ওদিকে অবহেলিত জেলার বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। কুড়িগ্রাম থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম বাইরে গড়ে উঠেছে ৭৪টি দোকান। অভিযোগ, এই দোকানগুলো ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা, অথচ খেলাধুলায় সেই অর্থের ছিটে ফোঁটাও ব্যয় হচ্ছে না। শুধু ভাড়া নয়, দোকানগুলো বিক্রিও করে দিচ্ছে তারা। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন সম্পত্তি চলে যাচ্ছে ব্যক্তি মালিকানায়। একসময় অফিস পিয়ন মোহাম্মদ আলতাফ হোসেনের কষ্টে দিন কেটেছে। এখন তার রয়েছে বাড়ি, ছাত্রাবাস। চাকরি করছেন 21 বছর ধরে, বেতন মাত্র 11,200 টাকা। পরিচয় গোপন রেখে ফোন দিলাম সেই আলতাফকে। একটি দোকান ভাড়া নিতে চাই আমরা। প্রথমে ফোনে যোগাযোগ, এরপর সামনাসামনি। তিনি জানালেন চাইলে 10-12 লাখ টাকায় দোকান কেনাও সম্ভব। দোকান তো এখন খালি নাই। কথা নাই, বেশি সময় লাগে না, হয়তো বেশি হবে বা অনেকে পার্টি খুঁজতেছে বা পার্টি পাই নাই। বেচতেছে বলতে কি আমাকে কিনতে হবে পুরো দোকান নাকি? হ্যাঁ, আপনার দোকান কিনতে হবে একবার, কিনে যাবে তুমি এককালীন। এককালীন কত বছর? আপনি যতদিন মানে ঘর আপনারা 100 বছর অব্দি। ও 100 বছরের জন্য আমি কিনে ফেলবো? হ্যাঁ, কিনে ফেলবেন। ডিড হবে কার নামে? আপনার নামে ডিড হবে। এবার খেলাযোগের ক্যামেরার মুখোমুখি জেলা ক্রীড়া সংস্থার সেই অফিস পিয়ন। জানতে চাই কিভাবে দোকান ভাড়ার নামে তা বিক্রি করলেন আলতাফ। আমার নিজস্ব একটা দোকান ছিল, ওই দোকানটা আমি বিক্রি করছি 6 লাখ টাকা। 6 লাখ টাকা দিয়ে? 6 লাখ লোন বিক্রি করছি। আর ইসলামী ব্যাংক থেকে লোন করছি হলো 8 লাখ টাকা। সরকার পতন হওয়ার আগে এটা অনুমোদন হয়। আপনি 6 লাখ টাকা লাভ করছেন, তাই তো? আমি 2 লাখ টাকা ফান্ডে জমা দিয়েছিলাম, 4 লাখ টাকা আমি। এটা তো 6 লাখ টাকা সর্বনিম্ন বিক্রি হয়। আমরা 8 লাখ টাকা 10 লাখ টাকা বিক্রি হয়। কত বছরের জন্য? যতদিন মানে আপনার বলা 100 বছর বলা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সম্পত্তি আপনি কিভাবে বিক্রি করেন? এই মাঠটা তো জাতীয় ক্রীড়া পরিষদের, আপনি কিভাবে বিক্রি করেন? এটা শুধু নাম পরিবর্তন হয়। নাম না না, আপনি তো ভোগ করতেছেন, তাই না? ভোগ করতেছি। তার নাম পরিবর্তন হোক যাই হোক, আপনি তো 6 লাখ টাকা লাভ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অফিস সহকারী গৌরাঙ্গ কুমার অধিকারীও দোকানের মালিক। 40 বছর ধরে চাকরি করে 14,500 টাকা করে বেতন পান তিনি। শুরুতে নানা বাহানা দেখালেও শেষমেশ স্বীকার করেন কত টাকা দোকান ভাড়া পান। একটাই পাওয়া যায় না তো, ওইটা দোকান আপনারা কথাবার্তা হইলে মাথা খারাপ। একটাই পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? মগের মূল্য আপনারা এখানে কাজ করেন, করলে যে আমাকে ফ্রি দিবে না? ফ্রি তো দেবে না, দোকান তো দোকান দিবে। দোকানটা নিছেন কিভাবে? তেল দিয়ে কি আমি দাবি করে নিছি, আমি চাকরি করি, আমাকে একটা ঘর দেন। বিক্রি করছি স্টামের মারফতে এভিডেন্ট করি নাম বলতে। আপনি যেভাবেই করেন, আপনি কি বিক্রি করতে পারেন? তা জানি না। কেন জানবেন না? আপনি তো অবশ্যই জেনে শুনেই করছেন। অনেকে করছে বিধা আমিও করছি।
অনেক অপরাধ করছে জন্য আপনি অপরাধ করছেন, অনেকে করছে বিধা আমি করছি। আপনি আমাদেরকে মিথ্যা কথা বললেন কেন? কই মিথ্যা কথা বললাম ভাই? একটা বললেন যে 1 বছর, আবার বললেন 1200 টাকা। আরে না রে ভাই, কি বলছে উল্টা পাল্টা হইতেছে, বুঝলেন? আপনারা যা মানে কি কি চাচ্ছেন এটা তো নিজে বলতেছি না, বুঝলেন না ওরা না। কেন বুঝবেন না? আপনাকে সহজ করে বলছি, আপনি কতদিন দোকান ভাড়া দিচ্ছেন, কত টাকা পাচ্ছেন? 3-4 হাজার মনে করেন, ওটা তো মনে করেন ভাই, এটা তো এখন সব ভুলে গেছেন। ওটা মনে করেন এটা তো প্রথমে ভাড়া তো মনে করেন শুরু অল্প থাকি, বুঝলেন না? তারপরে তো এখন 2800 টাকা। 2800 টাকা, এটা শুরুতে বললেন না কেন? এবার আমরা দেখতে চাই ৭৪টা দোকানে কত টাকা ভাড়া পায় জেলা ক্রীড়া সংস্থা, কিন্তু কিছুতেই সেই তথ্য দিতে রাজি নন এই দুজন কর্মচারী। অবশেষে আমাদের হাতে সেই ভয়াবহ তথ্য, জাতীয় ক্রীড়া পরিষদকে ঠকিয়ে দিনের পর দিন লুটেপুটে খাচ্ছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। কয়েক দফা হাত বদলের কারণে যেখানে দোকান ভাড়াটিয়ারা ভাড়া দেন 6 থেকে 10-12 হাজার টাকা পর্যন্ত, সেখানে জেলা ক্রীড়া সংস্থা পায় দোকান প্রতি সর্বনিম্ন 950 টাকা। সেই হিসেবে প্রতি মাসে ৭৪টা দোকান থেকে মাত্র 1,39,400 টাকা ভাড়া পায় জেলা ক্রীড়া সংস্থা। বছরে যা দাঁড়ায় 16,72,800 টাকা মাত্র। নানাভাবে ঠকানোর পরেও এত টাকা কোথায় যাচ্ছে? কেন হচ্ছে না জেলা লীগ? সমস্যা তাদের ইচ্ছা নাই, তারা হয়তো বা চায় না যে লিগ হবে, এটাই তাদের। আমার মনে হয় এদের ফান্ডে অনেক টাকা আছে, তারা খরচ করতে চায় না আমাদের পিছনে। আমাদের যে অবহেলা বা আমাদের যে প্র্যাকটিস ফ্যাসিলিটির যে ঘাটতি, এটা এত বেশি হয়ে যাচ্ছে যে আমরা অনেকে আসলে ক্রিকেট থেকে বিমুখ হয়ে যাচ্ছি বা অনেকে খেলাও ছেড়ে দিচ্ছে। এটা আমাদের জোরদার দাবি যে বছরে 3টা লিগ হবে, 3টা না হোক 2টা লিগ হবে, 2টা না হোক 1টা লিগ হবে অ্যাটলিস্ট। উইকেটটা যদি থাকে, ভালো থাকে, তো আমরা প্লেয়ারে এসে উইকেটটা ইউজ করতে পারবো। আর ইনডোরটা যদি আমাদের থাকে তাহলে আমাদের জন্য এই বৃষ্টির 3 মাস খুবই বেশি হেল্পফুল হবে আমাদের। মাঠ আছে, আছে সম্ভাবনা, আছে পর্যাপ্ত অর্থনৈতিক সাপোর্টও, তারপরেও চেয়ারে থাকা লোকদের অবহেলা, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ধ্বংসের পথে কুড়িগ্রাম জেলার খেলাধুলা। যেহেতু আমরা আর্থিকভাবে সচ্ছল, আমরা এখানে কর্তৃপক্ষ ইচ্ছা করলে বছরে একটা খেলা ইজি করতে পারে। আপনি একটা জিনিস মনে করেন, আপনি পড়াশোনা করব কিসের জন্য? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আমি ভালো ফলাফলের আশায়। এখানে যদি পরীক্ষার ব্যবস্থা না থাকে, আমি ফলাফলটা প্রকাশ করব, আমার প্রতিভা প্রকাশ করব কোথায়? হাসান সজীব, ৭১, কুড়িগ্রাম। রিজান হোসেনের ম্যাজিক্যাল অলরাউন্ড পারফরমেন্সে ভর করে ত্রিদেশীয় যুব ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ হারাডেতে ফাইনালে সাউথ আফ্রিকাকে 33 রানে হারিয়েছে লাল সবুজের বাহিনী। শুরুতে ব্যাট করতে নেমে যুব টাইগারদের টপ অর্ডার হয় ব্যর্থ, তবে হাল ধরেন 2 মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী আর রিজান হোসেন। দুজনে মিলে গড়েন সেঞ্চুরি পার্টনারশিপ। 65 রান করে কালাম ফিরলেও লড়াই চালিয়ে যান রিজান, তবে সেঞ্চুরি থেকে 5 রান দূরে থাকতেই পড়েন রান আউটের ফাঁদে। বাংলাদেশ শেষ পর্যন্ত সংগ্রহ করে 269 রান। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। আল ফাহাদ এবং রিজান হোসেনের বোলিং জাদুতে গুটিয়ে যায় 236 রানেই 5 উইকেট নেন রিজান হোসেন। গতিতে যেমন সবাইকে ছাড়িয়ে দৌড় প্রতিযোগিতায়ও নাম্বার 1 নাহিদ রানা। রবিবার সকালে জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্টে সবার আগে লক্ষ্যে পৌঁছান নাহিদ। দ্বিতীয় হয়েছেন তানজিম সাকিব। ছোট ফরম্যাটে ব্যাক টু ব্যাক সিরিজ জিতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা এশিয়া কাপের জন্য ওদের আরও ফিট করতে তৎপর ট্রেনার নাথান কেলি। সাইফুল রূপকের রিপোর্ট। আর শরীর চলে না, তবুও ছুটে গন্তব্যে যাওয়া যায় যদি চলার পথে পাশে থেকে সাহস যোগায় কেউ। জাতীয় স্টেডিয়ামে 1600 মিটার দৌড়ে তাসকিন আর তানভীর ছিলেন সবার শেষে। শেষ মুহূর্তে ওদের মানসিক শক্তি বাড়িয়ে দিয়ে দারুণ উদাহরণ সৃষ্টি করলেন এবাদত আর মুশফিক। একে অন্যের জন্যে এমন মানসিকতা থাকলেই তো দল হয়ে খেলা যায়, সাফল্য ধরা দেয়। 3 তারকা, দামি একটা ফ্রেম। মোস্তাফিজের 2 পাশে সাবেক আর বর্তমান কাপ্তান। ক্যাপ্টেন্সি ইস্যুতে গেল কমাসে শান্ত মিরাজের সম্পর্ক নিয়ে কত রকমের গুজব ছড়িয়েছে, ডালপালা গজাচ্ছে, অথচ ওদের শরীরী ভাষা বলে দেয় সেই বয়স ভিত্তিক থেকে যে বন্ধন তা ভেঙে যাওয়ার নয়। ক্যাপ্টেন শান্তর সময় দলের স্বার্থে নিচ থেকে এগিয়ে এসে নানা আইডিয়া শেয়ার করেছেন মিরাজ। এখন শান্তর কাছেও তেমনটাই আশা ওয়ানডের নয়া দলপতির। শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর
সাথে আমার এই কথাই হয়েছে, যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে, এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। জাতীয় স্টেডিয়ামে গেলে ফুটবল ছাড়া কি চলে? মুস্তাফিজ মেসির রূপে, মুশফিক, সাইফুদ্দিন, শামীম, শরীফুলরা পেনাল্টি চ্যালেঞ্জে। গুলিস্তানে ক্রিকেটারদের 2 ঘন্টার সেশনের শেষ ভাগটা বেশ আনন্দেই কেটেছে, যদিও আসল পরীক্ষায় সবার ঘাম ছুটেছে। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের আরও ফিট করার মিশন জাতীয় দলের ট্রেনার নাথান কেলির। অ্যাথলেটিক্স ট্র্যাকে প্রথম পরীক্ষাটা হলো 50 মিটার স্প্রিন্ট। হুট করেই তুলতে হয় সর্বোচ্চ গতি। ক্রিকেট মাঠে ফিল্ডারদের ক্ষেত্রে যা খুবই জরুরি। ফিল্ডারের গতি যত বেশি থাকে, রান সেভ হওয়ার, রান আউট করার সম্ভাবনাও তত বাড়ে। আধুনিক ক্রিকেটে ফিট দলের ভালো ফিল্ডিং ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়। স্প্রিন্ট শেষে দমের পরীক্ষা। 400 মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে 4 রাউন্ড, 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1600 মিটার শেষ করতে পারলেই পাস। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস ছুটলেন হাই স্পিডে, ধরাছোঁয়ার বাইরে। প্রথম গ্রুপের রানিংয়ে সেরা নাহিদ রানা, কেবল সময় নিয়েছেন 5 মিনিট 31 সেকেন্ড। এক কথায় অসাধারণ। তাসকিন এবং শান্ত মজা করে বলছিলেন, নাহিদ, তোকে আমরা অলিম্পিক গেমসে পাঠাবো। দ্বিতীয় গ্রুপের দৌড়ে রাজ করেছেন আরেক পেসার তানজিম সাকিব। অ্যাসাইনমেন্টে সফল হতে সিলেটের সময় গেছে 5 মিনিট 53 সেকেন্ড। 2-1 বাদে বাকিরাও নির্ধারিত সময়ের আশপাশেই গন্তব্যে পৌঁছেছেন। দিন শেষে টাইগারদের ফিটনেস দেখে খুশি হওয়ারই কথা ট্রেনার নাথান কেলির। 12 ও 13 আগস্ট মিরপুরে ফিটনেস নিয়ে আরও কাজ চলবে। এরপরই ব্যাট বলের অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের আসল প্রস্তুতিটা হবে সিলেটে 20 আগস্ট থেকে। সাইফুল রূপক, 71। মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভার দৌড় কতদূর সেটা বোঝা হয়ে গেছে বিসিবির। এবার তাই বাধ্য হয়ে তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলছেন, পাকিস্তানে গিয়ে টনি হেমিং এর কাজ দেখেছেন, বুঝেছেন এতদিন গামিনীর দেখিয়ে আসা অজুহাত আসলে ভুয়া। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। অবশেষে কথাটা স্বীকার করলো বিসিবির কোনো কর্তা। প্রায় 16 বছর, কম সময় নয় একবারে। গামিনী ডি সিলভা হোম অফ ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন সেই 2010-এ। এত বছরেও তার অধীনে থাকা মাঠের কপালে জুটেছে আনইভেন, আনপ্রেডিক্টেবল বাউন্স, ডিমেরিট পয়েন্টস, লো স্কোরিং ম্যাচ আর দেশি বিদেশি ক্রিকেটারদের সমালোচনা। তবুও তাকে ওই চিফ কিউরেটরের চেয়ার থেকে সরাতে পারেনি কেউ। গামিনীর সক্ষমতারও যে সীমাবদ্ধতা থাকতে পারে, ক্রিকঅপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের আগে এতদিন বিসিবির কেউ সেটা রিকগনাইজই করেনি। একটা ভালো কোচের চাইতো, একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধহয় অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য। ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো, আমরা সেটা করতে পারিনি। এখন হয়তো সেটা হবে আশা করছি। পাকিস্তানের সাথে এবার যখন আমাদের খেলা হয়েছে, আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো আর উই। কোনো এক অদৃশ্য শক্তির আশীর্বাদ গামিনীর মাথার উপরে আছে বটে, সেই সাথে তার পক্ষে সামনে এসেছে অনেক যুক্তিও। মিরপুরের মাটি ভালো না, দেশের আবহাওয়া খারাপ, বছর জুড়ে প্রচুর ম্যাচ এবং সর্বোপরি ব্যাটারদের উইকেটের সাথে মানিয়ে নিতে না পারা। কিন্তু বাংলাদেশ দলের সাথে পাকিস্তান সফরে গিয়ে নাজমুল আবেদিন দেখলেন ওসব কথা শুধুই ধোঁকা। পাকিস্তানের যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি, ওখানে টুর্নামেন্ট হয়েছে, তার আগে ওদের পিএসএল হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাকই হয়েছি যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয়, এই হয়, সে হয়, তাই আমাদের উইকেট ভালো হয় না। অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর বাউন্স পেস। খেলাযোগের ক্যামেরার লেন্সে যাকে দেখা যাচ্ছে এই সেই টনি হেমিং। পাকিস্তানের মাঠগুলোতে এভাবেই ঘুরে ঘুরে তখন কাজ করছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর। ম্যাচের চাপ কিংবা আবহাওয়া সব চ্যালেঞ্জকেই জয় করে তিনি ক্রিকেটারদের উপহার দিয়ে গেছেন সলিড উইকেট। গামিনী যেটা পারেননি, সেই প্রশ্নের উত্তর টনি হেমিং এর কাছে আছে নিশ্চয়ই, যাকে কেউ কেউ দুনিয়ার সেরা কিউরেটরদের একজন হিসেবেই স্বীকৃতি দেন। লেস বার্টের অস্ট্রেলিয়ান একজন কিউরেটর, ওদের 1 নম্বর কিউরেটর অস্ট্রেলিয়া, এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রশংসা শুনেছি আমি। আগের ভুল বোঝাবুঝি শেষ করে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রেখেছেন টনি হেমিং। তিনি এখন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান। মিরপুরের মহারাজা গামিনীর ওপর সেই অদৃশ্য শক্তির আশীর্বাদ বহাল থাকায় চাকরিটা যদিও টিকে আছে লঙ্কান কিউরেটরের, তবে এখন তাকে কাজ করতে হবে এই হেমিং এর অধীনেই।
মিরপুরের প্রধান কিউরেটর হিসেবে গামিনীর সাথে বিসিবির সর্বশেষ চুক্তির মেয়াদ ছিল 2025 সালের 31 জুলাই পর্যন্ত। সেটা আরও 1 বছর বাড়িয়ে নেওয়া হয়েছে আগামী বছরের 1 তারিখে। তবে নিজের মেয়াদের পুরোটা কাটিয়ে যেতে পারবেন কি গামিনী? হেমিংয়ের ইচ্ছা অনিচ্ছা সেক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে? খালিদ জামিল, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।